রাজধানীতে চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 7 টাকা, মুরগির দামও চড়া, স্বস্তি সবজির বাজারে। গত বছর বিদেশি বিনিয়োগ কমেছে 13%, এসেছে $127 কোটি। ব্যবসার পরিবেশ উন্নয়ন ও নীতির ধারাবাহিকতায় জোর। সরকারি সেবা পেতে 3 জন নাগরিকের 1 জন দুর্নীতির শিকার। সবচেয়ে বেশি ভোগান্তি বিআরটিএতে, বিবিএসের জরিপ। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছে আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। রাজধানীর বাজারে বেড়েছে চালের দাম। মানভেদে সরু ও মোটা চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 7 টাকা পর্যন্ত। মুরগির দামও চড়া, তবে স্বস্তি মিলছে সবজির বাজারে। ঈদ করে ঢাকায় ফিরেছেন কর্মজীবীরা, তাই ছুটির দিনে ভিড় বেড়েছে নিত্যপণ্যের বাজারে। তবে তাদের অস্বস্তিতে পড়তে হচ্ছে চাল কিনতে গিয়ে। সপ্তাহের ব্যবধানে সরু চালের কেজিতে বেড়েছে 7 টাকার মতো। গত সপ্তাহে মিনিকেট 75 থেকে 80 টাকা কেজিতে কেনা গেলেও এখন তা বিক্রি হচ্ছে 80 থেকে 88 টাকায়। 58 টাকার নিচে মিলছে না মোটা চাল। বাড়তি দামের জন্য মিল মালিকদের দুষছেন বিক্রেতারা। বাইরে থেকে ঢাকা আপ ডাউনের যে গাড়ি ভাড়া ডবল, সব কিছু খরচা বেশি দেওয়ার পরে ঢাকায় আসার পরে মানুষ একটু বিপদের মধ্যে আছে। চাউলের দাম, কাঁচা মাছের দামও বেশি। সিন্ডিকেটের কারণে বাজার বাড়ার কোনো প্রশ্ন উঠে না, কারণ দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাউল আছে। আর গত 2 মাস আগে সরকার বাড়ি থেকে আমদানি করছে। কোরবানি ঈদের আগে কমেছিল মুরগির দাম, তবে এখন আবার চাহিদা বাড়ায় বেড়েছে দাম। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকায়, ব্রয়লারের কেজি 160 টাকা। তো নজরদারি সব দিকেই করা উচিত, কিন্তু কত দিকে করবো? আমি নজরদারি করে গেলাম এর দিক দিয়া, পরে আবার ওদিক দিয়ে বাড়াই দিল, তাহলে এর পিছনে থাকতে হবে। সরবরাহ ভালো থাকায় বাজারে সবজির দাম নাগালের মধ্যেই আছে। বেগুন, করলা, পটল সহ বেশিরভাগ সবজি কেনা যাচ্ছে গড়ে 50 টাকা কেজিতে। তবে কেজিতে 5 টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে 25 টাকা কেজি দরে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি সেবা নেওয়ার ক্ষেত্রে দুর্নীতির শিকার হয়েছেন দেশের 3 জন নাগরিকের 1 জন। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস প্রকাশিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। নারীদের চেয়ে পুরুষরাই বেশি দুর্নীতির মুখোমুখি হয়েছেন। 38.62% পুরুষ এবং 22.71% নারী সরকারি সেবা পেতে গিয়ে দুর্নীতির শিকার হয়েছেন। বিবিএস জানিয়েছে, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে সবচেয়ে বেশি ঘুষ দুর্নীতির শিকার হতে হয় বিআরটিএতে, যেখানে সেবা নিতে গিয়ে 63.29% মানুষ দুর্নীতির শিকার হয়েছেন। এছাড়া আইন প্রয়োগকারী সংস্থা, পাসপোর্ট অফিস, ভূমি রেজিস্ট্রি অফিসও ঘুষ দুর্নীতিতে শীর্ষে রয়েছে। জরিপ বলছে, সরকারি অফিসে সেবাদান প্রক্রিয়া, সম আচরণ ও সময় মতো সেবাদানের সন্তুষ্টির হার বেশ কম। সংশ্লিষ্টরা বলছেন, জরিপের ফলাফল বাস্তবতার প্রতিফলন। $2024 সালে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ এফডিআই কমেছে 13%। গত বছর নিট এফডিআই এসেছে $127 কোটি, স্থানীয় মুদ্রায় যা প্রায় 15,500 কোটি টাকা। ফরেন ইনভেস্টর্স চেম্বার বলছে, নীতির ধারাবাহিকতা, বিশ্বাসযোগ্যতা ও ব্যবসার পরিবেশ সূচকে বাংলাদেশ পিছিয়ে আছে। বিদেশি বিনিয়োগ বাড়াতে এসব জায়গায় উন্নতির পাশাপাশি দেশের শক্তিশালী ব্র্যান্ডিংয়ের তাগিদ সংগঠনটির। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানে বিদেশি বিনিয়োগ খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ঐতিহাসিকভাবেই এমন বিনিয়োগ আকর্ষণে পিছিয়ে রয়েছে দেশ। 2024 সালে সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে মাত্র $127 কোটি, যা 2023 সালে ছিল $146 কোটি 40 লাখ। বৃহস্পতিবার জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাডের বিশ্ব বিনিয়োগ রিপোর্টে বিদেশি বিনিয়োগের এসব তথ্য উঠে আসে। গত বছর শেষে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের স্থিতি $1,829 কোটি, যা জিডিপির মাত্র 4%। দক্ষিণ এশিয়ায় ভারতের এমন বিনিয়োগ 14%, ভুটানে এ হার 17%। ফরেন ইনভেস্টর্স চেম্বার বলছে, এদেশে বিনিয়োগ পরিস্থিতির নাজুক অবস্থা দীর্ঘদিনের। ফরেন ইনভেস্টমেন্ট নির্ভর করে একটা দেশের বিশ্বাসযোগ্যতার উপর, পলিসি কনসিস্টেন্সির উপর, এবং দেশের একটা জিনিস তৈরি করা কত সহজতর হয় ব্যবসা করা।
আমরা যে তিনটা ক্ষেত্রেই আমি আপনাদের বলি, আমাদের কিন্তু তিনটা ক্ষেত্রেই আমরা খুব একটা ভালো না। আমাদের দেশের বিশ্বাসযোগ্যতা পলিসি আমি আগে প্রায় বলি ইজ ভেরি লো। গেল বছর বিদেশি বিনিয়োগকারীদের নতুন প্রকল্পে বিনিয়োগে ঘোষিত অর্থের পরিমাণও কমে দাঁড়িয়েছে $175 কোটি, যা 2023 সালে ছিল $270 কোটি। এমন ঘোষণা ভবিষ্যতের প্রকৃত বিনিয়োগের আভাস দেয়। তবে বিনিয়োগকারীরা বলছেন অন্তর্বর্তী সরকার বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে, যার সুফল মিলবে ভবিষ্যতে। একটা বড় কাজ করতে হবে যে আমাদের দেশের এই ব্র্যান্ডিংটা বাড়াতে হবে টু স্টার্ট উইথ। সো আমাদের এফডিআই ইস্যু কিন্তু ইজ এ লং টার্ম ইস্যু। হ্যাঁ, যে বাংলাদেশ প্রেফারেবল ডেস্টিনেশন, সেটা আমাদেরকে পিচ করতে হবে, সেল করতে হবে, এবং এটা উইল টেক আ লট মোর টাইম। বিদেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সচল অর্থনীতি ও রাজনৈতিক স্থিতিশীলতাও জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বেসরকারি গবেষণা সংস্থা বাংলাদেশ পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান জনাব এম মাসরুর রিয়াজ। জনাব রিয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা গত 10-15 বছর ধরে দেখে এসেছি যে বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য নানা রকম রোড শো, বিভিন্ন সম্মেলন বা অনেক নতুন নতুন সেবা সংযোজনের ঘোষণা আমরা দেখতে পেয়েছি, কিন্তু বাস্তবে আসলে কতটুকু সেগুলো কাজে এসেছে এবং প্রকৃত অর্থে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিনিয়োগ কিন্তু কমছে, মূল সমস্যা কোথায়? ধন্যবাদ। দেখেন, এইবার কালকে আংটাডের যে গ্লোবাল রিপোর্টটা বেরিয়েছে সেই জায়গায় দেখা যাচ্ছে বাংলাদেশ কনজিকিউটিভলি পরপর 4 বছর ধারাবাহিকভাবে এফডিআই কমছে। সেইখানে এইবারে বাংলাদেশের কমার যে পরিমাণটা 13%, এইটা আমাদের ভারতেও কমেছে কিন্তু 2%, এশিয়াতে কিছুটা কমেছে। আর গ্লোবালের নেট এফডিআই, যেটা আমরা নেট এফডিআই যদি ধরি গ্লোবালে, সেটাও কমেছে, কিন্তু সেগুলোর কমার যে রেট তার চেয়ে বাংলাদেশের ড্রপটা আরও বেশি। তো সেটা একটু আমি মনে করি অ্যালার্মিং। আর আরও বেশি অ্যালার্মিং হলো গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট, যেটা সত্যিকার অর্থে প্রকৃত এফডিআই বলা হয় বা নেট ইনভেস্টমেন্ট বলা হয়, সেইটা কিন্তু এবার ড্রপ করেছে 35%, মানে 2024 ক্যালেন্ডার ইয়ার। আগামী ভবিষ্যতের বিনিয়োগ প্রতিশ্রুতি যেটা। সুতরাং এখন জি ভবিষ্যতে, কারণ এটা একেবারে নেট বেনিফিটটা বাংলাদেশ বা যেই দেশে আসে সেই দেশ পায়, সেই জায়গায় কিন্তু ড্রপ আরও বেশি, মানে ওভারঅল 13%, কিন্তু নেট এফডিআই, গ্রিনফিল্ড এফডিআইতে 35%। এটা খুবই অ্যালার্মিং। তো কেন বাড়ছে না? আপনি বললেন যে অনেক ইভেন্ট হচ্ছে, অনেক ধরনের অনুষ্ঠান হচ্ছে, কিছু সেবা। এখন দেখেন, সেটা হলো যে আপনি যদি সামগ্রিক অবস্থাটা অ্যাসেস না করেন এবং সামগ্রিক অবস্থায় কোথায় দুর্বলতা আছে, সেই দুর্বলতাগুলো ঠিক করার জন্য সমন্বিত, টাইম বাউন্ড, ভেরি ফোকাসড, আমরা যেটাকে রিফর্ম মেজার্স বলি, সেগুলো না নিয়ে আমরা যদি শুধুমাত্র ইভেন্ট করি বা আমরা যদি শুধু সার্ভিস ইমপ্রুভ করি, তাহলে ওই অন্ধকারে ঢিল ছোড়ার মতো হয়ে যাচ্ছে। আমি মনে করি কয়েকটা জায়গায় প্রাথমিকভাবে প্রবলেম, মানে বাংলাদেশের ফান্ডামেন্টাল ইস্যুসগুলা। প্রথমত হলো বাংলাদেশের কিন্তু কোনো বিনিয়োগ নীতি নেই, ইনভেস্টমেন্ট পলিসি বলে বাংলাদেশের কিছু নাই। এখানে একমাত্র এফডিআই এর জন্য ডিরেক্ট রেলেভেন্ট লটা 1980 সালের ফিপা, সেই সময়ের থেকে পুরো পৃথিবী এবং বাংলাদেশ তার অর্থনৈতিক প্রেক্ষাপট, বিনিয়োগের প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। সো ইনভেস্টমেন্ট পলিসি না থাকায় আমাদের বিনিয়োগের জন্য কোনো কৌশল এবং ওভারঅল যে আমাদের অর্থনৈতিক যে প্রবৃদ্ধির কৌশল বা নীতি, সেটার সাথে লিঙ্কেজগুলো মিসিং, এক নাম্বার। দ্বিতীয় হলো আমাদের বিনিয়োগ পরিবেশ, সেখানে সেটা ইমপ্রুভমেন্টের কিছু ছড়ানো ছিটানো এফোর্ট হয়েছে গত 20 বছর বা 25 বছরে, কিন্তু এগুলো একেবারেই আইসোলেটেড এবং ছোট ছোট, যার কারণে এগুলোর থেকে আমরা কোনো বেনিফিট পাচ্ছি না। কারণ ইনভেস্টমেন্ট ক্লাইমেট একটা মানে এটা অনেক কিছুর, অনেক ধরনের পলিসি, অনেক থিমেটিক এরিয়া, অনেক রেগুলেশন, এগুলোর সমারোহে ইনভেস্টমেন্ট ক্লাইমেট হয়। সুতরাং আমাদেরকে এখানে একটা হোলিস্টিক মাস্টার অ্যাসেসমেন্ট এবং তার ভিত্তিতে মাস্টার প্ল্যান প্রয়োজন ছিল, সেটা আমাদের নাই, যেটা ভিয়েতনামের আছে, যেটা থাইল্যান্ড ফলো করে, মালয়েশিয়া ফলো করে, উন্নত দেশগুলো তো আছেই। তো আর তারপর হলো আমাদের এই নীতি কাঠামোর মধ্যে অনেক ধরনের আইন আছে, যেগুলো কিছু আছে অনেক পুরনো, এগুলো বর্তমান বাস্তবতায় কাজ করছে না, আর কিছু আছে আইন ভালো বা রেগুলেশন ভালো,
কিন্তু সেগুলোর ইমপ্লিমেন্টেশন বাস্তবায়নের ক্ষেত্রে বা রেগুলেটরি সার্ভিস ডেলিভারির ক্ষেত্রে সেখানে ইদার রেড টেপস অথবা করাপশন অথবা নন ট্রান্সপারেন্সি, হিউম্যান টু হিউম্যান কন্ট্যাক্টস, ডিজিটালাইজেশনের অভাব, এই জিনিসগুলো এসে এফেক্ট করছে। আর এর সাথে আরেকটা চতুর্থ বিষয় আমি যেটা বলবো সেটা হলো আমাদের বিনিয়োগটা আসে কিন্তু কোনো না কোনো সেক্টরে। খেয়াল করেন, বিনিয়োগ জেনারেল আসে না, ইটস নট আ বাজেট সাপোর্ট যে একটা থোক বরাদ্দর মতো আসলো, এটা কোনো একটা খাতে কোনো একটা প্রোডাক্টে আসে, রাইট? আমাদের বিনিয়োগ এনে অ্যাঙ্কর করার মতো এনাফ কম্পিটিটিভ সেক্টর নেই। যে এক্সপোর্টের জন্য সবেধন নীলমণি রেডিমেড গার্মেন্টস, তার সাথে ছোটোখাটো লেদার অ্যান্ড ফুটওয়্যার আছে, অ্যাগ্রো প্রসেসিং 1 বিলিয়নের মতো হয়, আইটি এখনও 1 বিলিয়ন পার হয় না, যার আর ডোমেস্টিকে ধরেন আর 3-4টা হয়তো কনজামশন ওরিয়েন্টেড সেক্টর আছে, বাট দ্যাটস অ্যাবাউট ইট। তো আমি যদি এনাফ কম্পিটিটিভ সেক্টর না থাকে, আমি অ্যাপিল করব কিভাবে ফরেন ইনভেস্টর যাকে নিয়ে আসবো? একদিকে অ্যাপিল করতে পারছি না, আমি ইনভেস্টমেন্ট ক্লাইমেট ঠিক নেই, নীতি কাঠামো যেগুলা ভালো সেগুলোর প্রয়োগ ঠিক নেই। তৃতীয় হলো আমি ইনভেস্টমেন্টগুলো আনবো যেখানে যেই সেক্টরের কথা বলে অ্যাপিল দেখিয়ে আমি নিয়ে আসবো, সেই সেক্টর এনাফ নেই আমাদের কাছে। জনাব মাসুদ রিয়াজ, আমি আরেকটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে বিদেশি বিনিয়োগকারীদের যে প্রতিনিধি সংগঠন রয়েছে ফিকি, তারা বলছে যে বাংলাদেশের যে ব্যবসা সংক্রান্ত যে নীতি, এর ধারাবাহিকতার অভাব রয়েছে এবং কমিটমেন্টের প্রতি বিশ্বস্ত থাকা, সেই কমিটমেন্ট দেখা যাচ্ছে যে করছে, সেই কমিটমেন্ট খুব বেশি দীর্ঘস্থায়ী হচ্ছে না বা কমিটমেন্ট রক্ষা করছে না, তেমন অভিযোগও তারা করেছেন। পাশাপাশি আরেকটু বলতে চাই যে আপনারা তো অ্যাডভোকেসি করে থাকেন, সরকারকে বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে থাকেন, আমাদের চেয়ে বিদেশি বিনিয়োগ আকর্ষণে যারা ভালো রয়েছে, ভারত, কম্বোডিয়া, ভিয়েতনাম, তাদের মডেল ফলো করার মতো বিষয়গুলোকে তুলে ধরছেন কিনা? প্রেডিক্টেবিলিটি তো ইজ বিগ প্রবলেম, কোনো সন্দেহ নাই। ওই যে বিনিয়োগ পরিবেশে আমি বলছিলাম যে নীতি কাঠামোর প্রয়োগে সমস্যা আছে, ওইটার সাথেই প্রেডিক্টেবিলিটিটা লিঙ্কড। আমাদের দেশে পলিসি এবং রেগুলেটরি কনসিস্টেন্সি এটা একেবারে নাই বললেই চলে। হঠাৎ যে কোনো আইন পরিবর্তন হয়ে যায়, প্রভিশন, লিগাল প্রভিশন বা রেগুলেটরি প্রভিশন চেঞ্জ হয়ে যায়, ট্যাক্স প্রভিশন দেখা গেছে। আপনারা হয়তো মনে আছে এই বছর জানুয়ারিতে কয়েকটা সেক্টরে বছরের মাঝখানে, মানে অর্থ বছরের মাঝখানে ভ্যাট বাড়িয়ে দেওয়া হয়েছিল, যার ফলে ফুড প্রসেসিং সেক্টর, অ্যাগ্রো বিজনেস সেক্টর, তারা একেবারে মাথায় হাত দেওয়ার মতো তখন প্রচুর হইচই হয়েছিল। জানুয়ারি মাসের কথা বলছি আমি, 5 মাস আগে। কারণ বছরের মাঝখানে এই ধরনের হুট করে যদি ট্যাক্স বা অন্য যে কোনো রেগুলেশন চেঞ্জ হয়ে যায়, তাহলে ইনভেস্টমেন্ট তো একটা লং টার্ম কমিটমেন্ট, লং টার্ম প্ল্যানিং, লং টার্ম রিটার্ন গেইন। এখানে আপনি যদি কনসিস্টেন্সি না দিতে পারেন, পলিসি এবং রেগুলেটরি কনসিস্টেন্সি, আরেকটা হলো পরিবর্তন হতে পারে কিন্তু সেইটার একটা প্রপার প্রসেস আছে, যে সবার সাথে আলোচনা করে সবাইকে এনাফ নোটিশ দিয়ে একটা সানসেট ক্লজ, একটা টাইম সেট করে সবাই জানবে যে এটা কেন চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে, কবে হবে। তো এই রেগুলেটরি অ্যাপ্রোচগুলো বাংলাদেশে বিদ্যমান না, যার ফলে এই প্রেডিক্টেবিলিটি একটা প্রবলেম। এবং অনেক জায়গায় কমিটমেন্টের ক্ষেত্রেও আমরা কিছু মাল্টি ন্যাশনালের কাছে শুনেছি তাদেরকে একসময় জমি দিবে বলা হয়েছিল, 30 বছর বা 25 বছর একটা কোম্পানি, আমি কোরিয়ান ইপিজেডের কথা বলছি, 96 সাল থেকে তাদেরকে বসিয়ে রাখা হয়েছিল, মাত্র কিছুদিন আগে, কয়েক মাস আগে তারা সেটা পেয়েছে। এর বাইরে কয়েকটা কোম্পানি যাদেরকে লং টার্ম গ্যাস সিকিউরিটি দিয়ে নিয়ে আসা হয়েছিল এবং $500 মিলিয়ন উপর ইনভেস্টমেন্ট হয়েছে 20-25 বছরে, হঠাৎ করে দেখা গেছে তাদের গ্যাসের যে কন্ডিশন সেগুলো চেঞ্জ করে দিচ্ছে। তো এই যে প্রেডিক্টেবিলিটি, এই স্টোরিগুলো কিন্তু ছড়িয়ে যায় ইন্টারন্যাশনাল বা ফরেন ইনভেস্টমেন্ট কমিউনিটিতে, এবং তখন এটা কনফিডেন্সকে আঘাত করে। আর তার সাথে আমি এখন যেটা বলবো, আর আপনার একটা প্রশ্ন ছিল ক্যাম্বোডিয়া বা ভিয়েতনাম, দেখেন আমরা মানে গ্লোবাল বেস্ট প্র্যাকটিস থেকে তো সবসময় লেসন নেওয়া যায়। তাতে হয় কি, আপনার সব কিছু শূন্য থেকে শুরু করতে হয় না, বা সব কিছুতে অ্যানালিসিস এক্সপেরিমেন্টে বেশি সময় নষ্ট করার প্রয়োজন হয় না। মানে কিছু একটা অন্য জায়গায় কাজ করেছে, সেটাকে এনে তবে কনটেক্সচুয়ালাইজ করতে হয়। বাংলাদেশের বাস্তবতায় সেই লেসনটা কাজ করবে নাকি সেটা অ্যাসেস করতে হয়, এবং কাজ করলে সেখানে কোথায় এটাকে কনটেক্সচুয়ালাইজেশন করতে হবে, একটু পরিবর্তন করতে হবে, সেই জিনিসটাকেও মাথায় রাখতে হবে। মানে গতিটা আরেকটু বাড়ানো সম্ভব এইসব প্রক্রিয়ায়। জি, অ্যাবসলিউটলি। তো বাট আসলে মানে মূল সাকসেস দেশের ভেতর থেকেই আসতে হবে। মানে আমার ভিশন, সেই ভিশন অনুযায়ী লং টার্ম, মানে শর্ট, মিডিয়াম এবং লং টার্ম কৌশল, টাইম বাউন্ড, এবং সেই কৌশলের বাস্তবায়ন রোড ম্যাপ,
এবং ধন্যবাদ তারপর জনাব actual- মাসরুর রিয়াজ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।